তৃণমূল কি প্যানিকড হয়ে গেছে? মানে সন্দেশখালীতে আপনি দেখলেন কি? শুধু সন্দেশখালী না, তৃণমূল বহুদিন ধরেই প্যানিক। যখন দেখছে যে জনজাগরণ এবার ঘটে যাবে যে কোনো সময়, তৃণমূল তো আমি বলছি বারে বারে যে তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে ভাঙছে, তৃণমূল ভেতরে ভেতরে নিজেদের মধ্যে অবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় পৌঁছেছে যে তৃণমূল আর কোনো, ওটা তো কোনো রাজনৈতিক দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, ওটা একটা যাত্রা পার্টি। তৃণমূল কংগ্রেস যাত্রা পার্টি? হ্যাঁ অবশ্যই, তাছাড়া কি, ওদের প্রোডাকশনের নাম হচ্ছে মা মাটি মানুষ। কিন্তু এত মা, এত মাটি, এত মানুষের লড়াইকে আপনি এক কথায় বলে দিচ্ছেন যাত্রা পার্টি? অবশ্যই যাত্রা পার্টি ছাড়া কি, কি করে ওরা? ওটা পলিটিক্যাল পার্টি, ক্লাবের মতো। কিছু লোক আছেন সৌগত রায়টার মতো এরকম, যারা অনেকদিন ধরে সংসদীয় রাজনীতিতে আসেন, তারা থাকলেই একটা দল কি রাজনৈতিক দল কি রাজনীতি কি পলিটিক্যাল ফিলোসফিটা কি? তৃণমূলের পলিটিক্যাল ফিলোসফিটা কি? বলছে যে যাত্রাটা হচ্ছে মামাটি, বিজেপিকে ঠেকানো। বিজেপি আবার ঠেকানোর কি আছে? বিজেপি সাম্প্রদায়িক বলছে। অত্যন্ত বাজে কথা, আদৌ বিজেপি সাম্প্রদায়িক নয়। আপনি কি ধর্মভীরু? ধর্মভীরু নয়, কিন্তু আমি ধর্ম মেনে চলি এবং আমি ওপরওয়ালায় বিশ্বাসী। শ্রী রামচন্দ্রে বিশ্বাসী ও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি? রামচন্দ্র যদি ঐতিহাসিক চরিত্র হন তাহলে তো অবশ্যই বিশ্বাসী। কিন্তু বলেছে রামকে তো সুপ্রিম কোর্ট লিগাল এন্টিটি বলেছে। লিগাল এন্টিটি বলা হয়েছে, রাম একটা ডেইটি, যে কোনো ডেইটি লিগাল এন্টিটি। আচ্ছা, যে কোনো ডেইটি, এই যে আমাদের এখানে এত দেবোত্তর সম্পত্তি আছে, যে দেবতার নামে সেই সম্পত্তিটা উৎসর্গ করা আছে, সেই দেবতাকে সবসময় একজন মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই মাইনরকে রিপ্রেজেন্ট করে ট্রাস্টি বোর্ডের কেউ, বা যাকে বলা হয়েছে উইলে যে একে রিপ্রেজেন্ট করবে ইনি, মাইনর বলে ধরে নেওয়া হয় এবং সেই জন্যই ডেটি বলা হয়েছে। তো রামচন্দ্রকে যদি আপনি ঐতিহাসিক চরিত্র বলেন তাহলে আমি বিশ্বাস করবই, কারণ একটা সেতু পাওয়া গেছে যার পাথরগুলো ওই জায়গায় কখনো ছিল না, ওইখানে পাওয়াই যায় না, এই পাথরগুলো এসছে, আমি বিশ্বাস করতে রাজি। অনেক অনেক অব্যাখ্যাত ঘটনা আছে যা আমি বিশ্বাস করতে রাজি। মানে আপনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন জানি না কুলিং অফ পিরিয়ড নেবেন কিনা, কিন্তু সেই তার মাঝে অযোধ্যায় রাম মন্দিরে যেতেও পারেন ঘুরতে। যাবো না, এখন খুব ভিড় হচ্ছে, একটু ভিড়টা কমুক তারপর যাবো। কুলিং অফ পিরিয়ড কেন নিলেন না? আমন্ত্রণ আছে জাস্টিস অভিজিৎ? হ্যাঁ আমন্ত্রণ আছে। কুলিং অফ পিরিয়ড কেন নিলেন না? একেবারে মানে সকালবেলা কলকাতা হাইকোর্ট কালো কোট ছেড়ে এখন আপনি জাস্ট শার্ট পরে, হয়তো কাল প্রয়োজনটা কি কুলিং অফ? সবাই যে অনেকে সমালোচনা করছে, সমালোচনা তো করতেই পারে। জজ সাহেব রাজনীতিতে চলে এলো, এটা হয়েছে? চলে আসবে। জজ সাহেব সমাজের বাইরের মানুষ নন, তিনি রাজনীতিটাকে বাইরে রেখে কোর্টে বসে ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন, রাজনীতিটা করেন না। সে যতই বলুক, মুখপাত্ররা যতই চেঁচাক, তিনি রাজনীতি করেন না। আমার একটা জাজমেন্টও কোনো রাজনীতির ছাপ নেই। মানে আপনার একটাও জাজমেন্ট নিয়ে আপনার কথায় যারা আপনি নামও নিতে চান না, সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলর্ড দেখুন এই ভদ্রলোক, হ্যাঁ বলুক না, আমি চাই তো। আপনি চান? হ্যাঁ আমি চাই, আমি চাই। এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে, এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে। আমি তাদের 1 মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে শেখাবো না, আমি তাদের টিচার নই, আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। তারা যান না, গেলেই তাকে 2 মিনিটে বুঝিয়ে দেবে, এবং এই মামলাটা রিজেক্ট হতে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে। হ্যাঁ, যে কোনো কোর্টে, শুধু সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্টে। বিজেপিতে কার সাথে মানে এখন কথাবার্তা হচ্ছে? কালকে প্রধানমন্ত্রীর র্যালিতে আপনি কটায় যাবেন? না, আমি তো এখনো অফিসিয়ালি যোগদান করিনি, হয়তো যোগদান করবো 7 তারিখে, 7 তারিখ বা তারপরে 7 তারিখে, তারপরে তো 7 তারিখের পরে বিজেপি রাজনৈতিক দল হিসেবে আমাকে যেরকম দায়িত্ব দেবে, কোথায় দাঁড়াবেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম তমলুকে নাকি আপনি দাঁড়াচ্ছেন। সত্যি জানি না, আমি সত্যি জানি না। এটা আপনার নিজের ইচ্ছা? ডায়মন্ড হারবারে আমি আবার নামটা নিয়ে ফেলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমার কোনো জায়গায় দাঁড়ানোর কোনো ইচ্ছা আমাকে প্রকাশ করতে হবে না, এটা তারা প্রকাশ করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যখন বলবেন যে তুমি ওখানে দাঁড়াও বা এখানে দাঁড়াও, তখন আমি সেখানে দাঁড়াবো। তারা যদি বলেন যে না তোমায় এখন দাঁড়াতে হবে না, আমি দাঁড়াবো না। সিপিএম, কংগ্রেস, মানে তৃণমূল বিরোধী যে দলগুলো রয়েছে, যারা একটা সময় আপনাকে ঈশ্বরের আসনে বসিয়েছে এবং বলেছে আপনি সেই মুক্ত বাতাসটা আনতে পারেন, সেই দলগুলোকে আহ্বান করবেন আপনার সিটে যাতে আপনাকে জেতানো হয়? কারণ কি লড়াইটা তো জাস্টিস গাঙ্গুলি বনাম চাকরি চোরদের। করবো। যারা ভালো মানুষ আছেন তারা যদি বোঝেন যে তাদের রাজনৈতিক দল সেই সিটে জিতবেন না, তাহলে সেই ভোটগুলো নষ্ট না করে আমি বলবো ওই দুষ্কৃতীদের দলকে না দিয়ে বিজেপিকে দিন।
সিপিএম তো এর আগে বিজেপি মানে ভোট এটা তো দিয়েছে। প্যাচে ফেলে দিতে পারেন মানে সিপিএম তো এর আগে বিজেপিকে ভোট দিয়েছে বলেই তো বিজেপির পার্সেন্টেজ এত বেড়েছিল। এখন বিজেপির সাপোর্টার অনেক বেশি। আমার ধারণা এরপর 2024 ওই সিপিএম এর ভোটটা বিজেপিতে গেলে ভালো হবে এটা বলছেন? না, হ্যাঁ, যেতেই পারে। সিপিএম তো এখন কোনো দিশা দেখাতে পারছে না। আপনি বড় কথা বলছেন, মানে সিপিএম এর বহু মানুষ তো আপনাকে সিপিএম হিসেবে বলতো। হ্যাঁ, বলতো আমার সঙ্গে তো বামপন্থী লোকেদের যথেষ্ট যোগাযোগ এবং হৃদ্যতা সক্ষতা ছিল। আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করিনি। তাও তাদের আশাভঙ্গ করছেন তো আপনি? তারা আশাভঙ্গ কিছু করছে না, তারা নিজেরাই নিরাশ। আমাকে আর আলাদা করে আশাভঙ্গ করতে হবে না। এই মুক্তির পথটা কোথায় জাস্টিস গাঙ্গুলি? মানে এই নিরাশ যে শব্দটা বললেন, মুক্তির পথ হচ্ছে ভদ্র মানুষদের, লেখাপড়া যারা মানুষদের রাজনীতিতে যোগদান করা, প্রথম কথা। যারা রাজনীতির সম্বন্ধে দুটো কথা বলতে পারবেন, যারা রাজনীতি করা বলতে বোমাগুলি বোঝেন আর পুলিশকে নিজের দলে আনা বোঝেন কোনোভাবে, উৎকোচ দিয়েই হোক বা ভয় দেখিয়েই হোক বা পোস্টিং এর ভালো পোস্টিং এর টোপ দিয়েই হোক, তারা রাজনীতিবিদ নন, তারা দুষ্কৃতকারী। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পারবে এই দুর্নীতি, এই ক্ষমতায়ন, এই এত ঘোড়া কেনা বেচার মাঝে যে রাজনীতিটায় আমরা দেখে অভ্যস্ত, সেই রাজনীতিতে আপনার এই সাদা শার্টে একটাও কালো দাগ না লাগিয়ে আপনি পারবেন? না, নিশ্চয়ই কালো দাগ লাগবে। রাজনীতিতে নামলেই কালো দাগ লাগবে। এটা জেনেও নামছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। এটা জেনেই নামতে হবে এবং তারপরে মানুষ বুঝে নেবে যে এই কালো দাগটা সত্যি ওনার জামায় লাগা উচিত ছিল কিনা। কালো দাগ তো লাগবেই। কার জামায় লাগেনি? জামায় লাগেনি, বিধান রায়ের জামায় লাগেনি, প্রত্যেকের জামায় লেগেছে। মানুষ বুঝে নিয়েছে কে কি ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের জামায় লাগেনি, প্রফুল্ল সেনের জামায় লাগেনি। পরে মানুষ বুঝে নিয়েছেন যে প্রফুল্ল সেন ওই বাড়িটা, বিরাট যে বাড়িটা, মনে আসছে না নামটা, এর মুখে আপনার বিভাগের মুখে, ওই বাড়িটার মালিক প্রফুল্ল সেন নন। মানে ইতিহাস আপনাকে নিষ্কষিত করবে, হিস্ট্রি উইল অ্যাবসলভ ইউ। হিস্ট্রি করবে না সমসাময়িকতা করবে সে প্রসঙ্গে আমি কিছু বলছি না, কিন্তু মানুষ বুঝে নেবে, মানুষ বোকা নয়। কিন্তু মানুষ তো বারবার, তৃণমূল কংগ্রেসের বহু মানুষ তো সমর্থক তো তারা বলেন যে আপনি এখন প্রকাশ্যে নারদার ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের সাপোর্টে কথা বলছেন। সাপোর্টে তো কথা বলছি না, আপনি বলেছেন তো। শুভেন্দু অধিকারী আমি ব্যাখ্যা করছি আইনজীবী হিসেবে আমি যেটা দেখেছি সেটাই পড়ে আসছি। আগে বলে দিচ্ছি যে নারদা একটা সম্পূর্ণ চক্রান্ত। এটা কোনো ওই কি যেন স্টিং অপারেশনই নয়, চক্রান্ত, একদম চক্রান্ত। কার চক্রান্ত? কে? ওই তালপাতার সেপাই বলে কে একটা আছে, তাকে এখন সেনাপতি না কি বলে ডাকে, সে তার খুড়শ্বশুরকে দিয়ে, খুড়শ্বশুরের কোম্পানি হচ্ছে ওই যাদের সম্বন্ধে সদ্য জিজ্ঞাসাবাদ করে এলেন না মুকুল রায়কে, ইডি ঝাড়খণ্ডের, তখন এমপি ছিলেন, তার কেডি সিং, তার কোম্পানিকে দিয়ে, কি নামটা ছিল যেন, নামটা ভুলে যাচ্ছি আমি। জজ সাহেব এখনো আমাকে সংবাদ মাধ্যমকে দিয়েই নামগুলো বলাচ্ছেন। না, আমি বলা, আমি সত্যি অ্যালকেমিস্ট। দেখুন, আমি এসব দুষ্কৃতকারীদের নাম মনে রাখতে পারি না। আমাকে আপনি বলুন মানিক বন্দ্যোপাধ্যায়, বাড়িতে ঋত্বিক ঘটকের ভাবা প্র্যাকটিস করো। অবশ্যই ভাবা প্র্যাকটিস করা দরকার। তো বাঙালি না ভাবতে ভাবতে আজকে বাঙালি ক্লিমে পরিণত হচ্ছে, ভাবতেই হবে। যা বলছিলাম নারদা তো সে চক্রান্ত করে সে যখন রাজনীতিতে আসতে চাইছে, রাজনীতিতে একটা ফুটস্টেপ চাইছে, ঠিক আছে, কারণ রাজনীতি একটা কামানোর মাধ্যম, ঠিক আছে। তার কিসের ব্যবসা আমি এখনো জানি না, মানুষও জানে না, অথচ কোটি কোটি টাকা, বিরাট বড় বাড়ি। এবার যদি আমার নামে কি বলবে এসে দেখে যাবে। আমার তো প্রতি সময় প্রতি বছর ট্যাক্স দেওয়া হয় না। এবার যদি আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ করবে, বলে যে ক্রমাগত আমাকে মেলাইন করে গেছে, এখন রাজনীতিতে এসেও মেলাইন করছে। কোথায় ক্রমাগত মেলাইন? আমি ক্রমাগত এতে বসে কোনোদিন মেলাইন করিনি। আর এখন আমি যেটা বলছি তার সত্য কথা বললে কখনো মেলাইন হয় না।